নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জয়নগরে মুখোমুখি বচসায় জড়ালেন অগ্নিমিত্র এবং প্রতিমা। বিজেপি তৃণমূল সংঘাতে আরও উত্তেজনা। গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা। বোমাবাজিতে জখম অর্জুন সিং, হাইকোর্টের দ্বারস্থ হয়ে এনআইকে যুক্ত করার আর্জি। দ্বিতীয়ায় হকার্স উচ্ছেদ অভিযান, কেন বারবার এই অত্যাচার? লাঠির আঘাত, আটক ব্যবসায়ী। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। সোমবার শুনানিতে কি হয় তারই অপেক্ষা। অবস্থান তুলতে পুলিশের ইমেল, শুভ নবান্ন আমরণ অনশনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। রাতেই সাগরে তৈরি নিম্নচাপ, পূজার মুখে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে। তৃণমূলের ভালো নেতাদের ভোট দিন, বিজেপি ভালো প্রার্থী না দিলে ভোট দেবেন না, রূপা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন এখনও অব্যাহত। এরই মাঝে জয়নগরের ঘটনা নতুন করে তোলপাড় ফেলেছে রাজ্যে। নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে সেখানে। শনিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা জয়নগরে। এই ঘটনায় এবার মুখোমুখি বচসায় জড়ালেন স্থানীয় তৃণমূল সাংসদ এবং বিজেপি বিধায়ক। মূলত পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে লক্ষ্য করে তিনি প্রশ্ন ছোড়েন। এরপরই কার্যত বচসায় জড়ান তারা। অগ্নিমিত্র সরাসরি বলেন, পুলিশ কেন নিষ্ক্রিয় সেই জবাব সাংসদকে দিতেই হবে। এই বচসায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক রীতিমতো আঙুল তুলে প্রশ্ন করছেন। সকালে এক দফা বিক্ষোভ দেখিয়েছে বামেরা, দুপুরে এলাকায় পৌঁছায় বিজেপি কর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্র পাল। তারা পৌঁছানোর কিছুক্ষণ পরেই এলাকায় আসেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং তার দলের কর্মীরা। দুপুরে হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তারা। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যায় অগ্নিমিত্রকে প্রথমে কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন প্রতিমা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। চরম বিক্ষোভের মধ্যে পড়ে বিজেপির দিকে পাল্টা আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ। তার কথায়, বিজেপির সংস্কৃতি এমন, তাদের তরফে কোনো কটূক্তি করা হয়নি, বরং বিজেপির তরফ থেকে নোংরা কথা বলা হচ্ছে বলে দাবি তার। ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তবে পুলিশ জানিয়েছে খুন করেছে বলে স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ মানতে নারাজ সে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তবে ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি ধৃত যুবক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 4000 লাইক ও 3000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। আসছি পরবর্তী খবরে। ব্যাপক নদী ভাঙন মালদার মানিকচকের গোপালপুর এলাকায়। গঙ্গা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। আতঙ্কে বাড়িঘর খুলে অন্যত্র সরে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ভাঙতে শুরু করেছে নদী বাঁধ। এবারে বিধ্বংসী আকার ধারণ করেছে গঙ্গা। জলস্তর বৃদ্ধির ফলে একদিকে যেমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানিকচকের ভূতনি, রতুয়ার বিলাইমারি, মহানন্দার তোলা এলাকায়, অন্যদিকে ব্যাপক ভাঙন হচ্ছে মানিকচকের গোপালপুর এলাকায়। এরই পাশাপাশি মহানন্দার জল বৃদ্ধির ফলে ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে জল ঢুকে পড়েছে। চলতি বছরের মাঝামাঝি কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীগুলির জল বেড়েছিল অনেকটাই। বৃষ্টি কমলেও সে সময় ভাঙনের সমস্যায় পড়েছিলেন জেরবার মাথাভাঙার নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসাই পাড়ের বাসিন্দারা। মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোজনের ছড়া এলাকার গত 2 বছর ধরে নদী ভাঙন শুরু হয়েছিল। নদী ভাঙনের ফলে ইতিমধ্যে 200 থেকে 300 বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে বলে দাবি এলাকাবাসীদের। পাশাপাশি তেকুনিয়া ইকো পার্কের একটা বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদী ভাঙন নিয়ে বারংবার প্রশাসনের নজরে নিয়ে এলেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ ছিল তাদের। নদী পাড়ের জমি ভাঙতে ভাঙতে ভাঙন শুরু হয়েছিল মাটির তৈরি বাঁধেও। আর এর ফলেই আতঙ্কিত ছিলেন এলাকাবাসীরা। মানসাই নদীর ভাঙন যেখানে শুরু হয়েছিল তার পাশেই রয়েছে ভোজনের ছড়া, চকিয়ার ছড়া, ছাড় জোড়াপটকি এবং কোদাল ধোয়া, এই 4টি গ্রাম। যেহেতু মাটির বাঁধেও ভাঙন শুরু হয়ে গিয়েছিল, তাই সেবার ভিটে মাটি ছাড়ার আশঙ্কা করেছিলেন 4টি গ্রামের প্রায় 800 পরিবার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয়। অর্জুন সিং সেই ঘটনায় আহত হয়েছেন। সেই ঘটনার প্রেক্ষিতে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অর্জুন সিংকে লক্ষ্য করে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করা হয়। এদিন রাজ্যের তরফে কোনো আইনজীবী হাজির ছিলেন না। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য।
আবেদনকারী কেন্দ্রীয় সরকার ও এনআইকে মামলার যুক্ত করার আর্জি জানান। বিচারপতি তা মঞ্জুর করেন। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে এই মামলা শোনা হবে বলে খবর। ওই দিন দুপুর 2টায় মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। পুজোর মুখেই আবার উত্তপ্ত জগদ্দল এলাকা। খোদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনেই চলেছে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এই ঘটনা ঘটায়। বোমা গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন অর্জুন সিং। সেই সময় বোমা স্প্লিন্টার অর্জুন সিংয়ের পায়ে লেগেছিল। তেমন কোনো বড় বিপদ হয়নি। প্রাথমিক চিকিৎসা বাড়িতেই হয় অর্জুন সিংয়ের। এই ঘটনার পর বিজেপি নেতৃত্ব যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। তৃণমূলের দিকে সরাসরি আঙুল তুলেছেন অর্জুন সিং। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অর্জুন সিংয়ের বাড়ির সামনে এমন ঘটল, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন উঠেছে। দ্বিতীয়াতেই জুটল পুলিশের মার। শুক্রবার আচমকাই জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন এলাকায় হকার্স উচ্ছেদ অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। আর এতেই সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে একজনকে রীতিমতো লাঠিপেটা করে আটক করেছে পুলিশ। প্রতিবাদী পথ অবরোধ করে বিক্ষোভ। জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিনবাজার। দ্বিতীয়ায় স্বাভাবিকভাবেই বাজারে 2 পয়সা আয়ের আশায় রাস্তা জুড়ে পসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো বেশ কিছু ব্যবসায়ী। আচমকাই অভিযানে নামে পুলিশ। শুরু হয় বচসা। এরই মধ্যে এক শ্রেণীর হকার্স পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করতেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় পুলিশকে। দ্রুত রাস্তায় রাখা সামগ্রী সরিয়ে নিতে বলায় হকার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এক ব্যবসায়ী অভিযানের বিরোধিতা করে বলতে থাকেন, শুধুমাত্র দিনবাজার এলাকায় কেন বারবার এই অত্যাচার। এরপরেই হকার্স লক্ষ্মী শাহকে পুলিশ আটক করে, রীতিমতো লাঠিপেটা করে গাড়িতে তুলে নিয়ে যায়। 24 ঘন্টার সময়ের অর্ধেক পেরিয়ে গিয়েছে আগেই। এখন 1টা করে ঘন্টা পেরোচ্ছে। জুনিয়র চিকিৎসকরা ধর্মতলা চত্বরে আন্দোলন করছে। নতুন করে তারা আন্দোলনের ক্ষেত্র তৈরি করছেন। মঞ্চ গতকাল শুক্রবার রাতেই তৈরি হয়েছিল। আজ শনিবার বেলা থেকে আগামী আন্দোলনের প্রস্তুতি নেওয়া চলছে। কর্মবিরতি গতকালই তুলে নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসকরা। আবার ধর্মতলার মঞ্চেও তারা যাচ্ছেন। সরকারকে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে। দাবি মানা না হলে আমরণ অনশনের পথে তারা যাবেন। এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে একটি ইমেল বার্তা গিয়েছে। অবস্থান তুলে নিতে অনুরোধ করা হয়েছে। দুর্গাপুজো উৎসবের জন্য রাস্তাঘাটে চাপ থাকবে। ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় এই অবস্থান মঞ্চ করা হয়েছে। ট্রাফিকের চাপ বাড়বে সেই কথা জানিয়েই বার্তা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। ধর্মতলায় অস্থায়ী তিলোত্তমা মঞ্চ তৈরি করা হয়েছে। রাস্তার উপর গ্রাফিটি আঁকা হয়েছে সকাল থেকে। ইতিমধ্যেই 15 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো বার্তা বেলা পর্যন্ত পৌঁছায়নি বলে খবর। তিলোত্তমার একটি প্রতীকী মূর্তিও মঞ্চের সামনে রাখা হয়েছে। রাজ্য সরকারকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। দাবি মানা না হলে আমরণ অনশন করা হবে। কর্মবিরতি তুলে ধর্মতলায় নতুন ধর্ণামঞ্চ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে গতকাল এই ঘোষণা করা হয়। স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে আছেন হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এই অভিযোগ করা হচ্ছে, তাকে পদ থেকে অপসারণ করতে হবে। সরকারের কাছে এই দাবি আবার তোলা হয়েছে। জিবির পর কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ভয় পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই, সে কথাও বলা হয়েছে। মঞ্চে একটি ঘড়ি লাগানো রয়েছে। এছাড়া আন্দোলনকারীদের সঙ্গেও ঘড়ি আছে। রাত 8টার পর 24 ঘন্টা পার হবে। 10 দফা দাবিতে এই আন্দোলনে বসছেন তারা। সরকারের তরফ থেকে কি নতুন কোনো বার্তা আসবে, সেই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তৃতীয়াতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। একেবারে পুজোর মুখে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, আর তা রাতেই শক্তিশালী হয়। আর সেই কারণেই আজ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু আজ নয়, আগামীকাল রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আর এর প্রভাবে আজ শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায়। একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর এই জন্য এই সমস্ত জেলার জন্য আলিপুর হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর একটা অবস্থা বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। গত কয়েকদিন ধরে লাগাতার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে।
বেশ কয়েকদিন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামে। বড় বড় পাথর পড়ে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ফের একবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে জানানো হয়েছে। তবে স্বস্তির খবর, রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমতে শুরু করবে। ফলে কিছুটা হলেও রোদোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 2016 থেকে 2022 পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন বেশ কিছুদিন। রাজনীতির ময়দানে রীতিমতো সক্রিয় তিনি। বিরোধী দলের নেত্রী হিসেবে তার গলায় রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর শোনা গেলেও গণতন্ত্রে বিশ্বাসী রূপা। তিনি মনে করেন, বিজেপির সরকার গঠন করলেও বিরোধীদের কণ্ঠস্বর যেন রুদ্ধ না হয়। বিরোধী দলের প্রার্থী হলেও তিনি চান ভালো মানুষেরা যেন ভোট পান। সংবাদবার্তা প্রতিদিনকে দেওয়ার সাক্ষাৎকারে রূপা বলেন, তৃণমূলের যারা ভালো নেতা আছেন, স্বচ্ছ নেতা আছেন, যাদের টিভিতে দেখা যায় না, সেই সব মানুষদের চিনে 2026-এর নির্বাচনে ভোট দেবেন। বিজেপি ভালো প্রার্থী না দিলে ভোট দেবেন না। বামপন্থীদের মধ্যে ভালো প্রার্থী থাকলে তাকেও জেতানোর দায়িত্ব নিন। তৃণমূলের অমিত মিত্র ও শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, অমিত মিত্র কত ভালো লোক, শোভনবাবু কত ভালো লোক, ওকে খর্দাও পাঠিয়ে দিয়েছে। ভালো লোকদের সবাই ভুলে যাচ্ছে। বিধানসভায় বামেদের শূন্য হয়ে যাওয়া বা অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতার হার পছন্দ নয় রূপার। তিনি বলেন, এটা গণতন্ত্রের জন্য খুব খারাপ। 2026-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এই আশা রেখে রূপা বলেন, বিজেপি সরকার চালাবে, তবে 20 জন ভালো বিধায়ক না থাকলে বিরোধী কণ্ঠস্বর কি করে থাকবে? সুস্থ গণতন্ত্র কি করে চলবে? তার মতে, এভাবে বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয় কেবলমাত্র বাংলাতেই। এমনকি বিরোধী দলের সাংসদ বলে তার এমপি ল্যাডের টাকা খরচ করতে দেওয়া হয়নি, এমন অভিযোগও করেছেন রূপা। গতকাল শুক্রবার ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইট বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ ওঠে কয়েক রাউন্ড গুলি চালানোরও। সেই ঘটনাতেই 4 জনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলকে নিশানা করে অর্জুন নিজের প্রাণহানির আশঙ্কাও করেছিলেন। তার অভিযোগ ছিল, ভাটপাড়ায় তৃণমূল নেতা নমিত সিং ও তার 20-25 জন সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে। বোমাবাজিতে পায়ে আঘাত লেগেছে বলেও জানান অর্জুন। ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল জগদ্দল থানার পুলিশ। শনিবার সকালে পুলিশ জানিয়েছে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জেরার পর আজই তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। যদিও এখনও এদের নাম পরিচয় জানা যায়নি। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তারা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অর্জুন সিং। তারপর পরই জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, অর্জুন নিজে গুলি ছুড়েছে আর ওর দল বলেই বোমাবাজি করেছে। আসলে নিজের পায়ের মাটি সরে গিয়েছে। বিজেপির জোর নেই, তাই রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে নেমেছেন তিনি। অর্জুন অভিযোগ করেছিলেন, 100% খুনের পরিকল্পনা করা হয়েছিল। গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলে বলেছিলেন তিনি। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।